আচ্ছা, আমরা তাহলে শুরু করি, তাই না? নারায়ণগঞ্জ থেকে কেউ আছেন? ফুল ফুল তো নারায়ণগঞ্জ না? পরীক্ষা কয়বার দিয়েছেন ডাব্লিউটি? দুইবার দেওয়া যাবে না তো, একবার। আচ্ছা, আচ্ছা, তো আজকে আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটি শুরু করি। হ্যাঁ, তো গতদিন আমরা হাইড্রার যে বহিঃত্বকের কোষগুলি ছিল এবং বহিঃত্বকের কোষের গঠনগুলি শিখেছি। আজকে আমরা অন্তত্বকের যে কোষ, সেই অন্তত্বকের কোষের গঠন এবং তাদের কাজগুলি সম্পর্কে জানব। তো বহিঃত্বক এবং অন্তত্বকের, হ্যাঁ, আচ্ছা বলছি, এটা হচ্ছে 53 নম্বর পেজ। তো বহিঃত্বকে কয় ধরনের কোষ পাওয়া যায় মনে আছে? হাইড্রার বহিঃত্বকে কত প্রকার কোষ পাওয়া যায়? 7। ভেরি গুড। আর অন্তত্বকে পাওয়া যায় 5 ধরনের। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ আসে প্রায়, যে হাইড্রার বহিঃত্বকে কত ধরনের কোষ পাওয়া যায় এবং অন্তত্বকে কত ধরনের কোষ পাওয়া যায়। তো এই বিষয়গুলি মনে রাখতে হবে। তো কোন দুই প্রকার কোষ অন্তত্বকে পাওয়া যায় না কিন্তু বহিঃত্বক বা এপিডার্মিসে পাওয়া যায়? এটা কি ধারণা আছে? দুইটা কোষ এপিডার্মিসে থাকে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। সেই দুইটা কোষের নাম আমি বলে দিচ্ছি। একটি হচ্ছে নিডোসাইট কোষ আর আরেকটি হচ্ছে জনন কোষ। তো দেখি যে গ্যাস্ট্রোডার্মিস দেহের অন্তত্বক গঠন করে। গ্যাস্ট্রোডার্মিস কি করে? দেহের যে অভ্যন্তরীণ ত্বক বা ভিতরের যে ত্বক সেটি গঠন করে, এবং গ্যাস্ট্রোডার্মিস যে দেহ প্রাচীর রয়েছে সেই দেহ প্রাচীরের 2/3 গঠন করে। যদিও এটা আমাদের গাজী আজমল স্যারের বইতে দেয়া নাই, তারপরে শিখে নিও। এবং এই কোষগুলি, অর্থাৎ অন্তত্বকের যে কোষগুলি রয়েছে, এই কোষগুলি কোনো কিছু ক্ষরণ করে, অর্থাৎ কোনো কিছু নিঃসরণ করবে, তারপরে খাবার পরিপাকে সাহায্য করবে, তারপরে পেশি সৃষ্টি এবং সংবেদী যে কাজগুলি রয়েছে সেই সংবেদী কাজগুলিতে এরা অংশগ্রহণ করবে। এবং এই যে অন্তত্বকের যে কোষ, তার মধ্যে অধিকাংশই হচ্ছে বৃহদাকার, মানে বড় আকার যে কলামনার আবরণী কোষ দ্বারা গঠিত, যেটাকে আমরা বলি এপিথেলিয়াল কোষ। আর অসমাকৃতির কি থাকছে? ভূমি থাকে। তো আমরা যে 5 ধরনের কোষের নাম বললাম, সেই 5 ধরনের কোষের নাম একটু পড়ে নাও। 1 মিনিট পরও আমি জিজ্ঞেস করব সবাই। কি কি বললাম? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ এবং স্নায়ু কোষ। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ এবং স্নায়ু কোষ। কেউ বলতে পারবেন? একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, আমি নাম ধরে জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি একটু পরে বলো। ফুল বলো। ফুল আছো? হ্যাঁ বলো কোষগুলির নাম কি। আর একটু পড়া লাগবে? আখাউড়া থেকে। হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ 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 বলো। কোষ, গ্রন্থি কোষ, তারপর ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ ও স্নায়ু কোষ। আচ্ছা ভেরি গুড। আখাউড়া থেকে একজন বলো। আখাউড়া থেকে একজন বলো। আখাউড়া থেকে কেউ নেই? হ্যাঁ বলো। পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ এবং স্নায়ু কোষ। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ। ভেরি গুড। এখন আমরা পরেরটায় যাই।
তো এই শব্দগুলি মনে রাখতে হবে যে গ্যাস্ট্রোডার্মিস দেহ প্রাচীরের 2/3 গঠন করে। এটি ক্ষরণ, পরিপাক, পেশি সৃষ্টি এবং সংবেদী কাজ করে। তো প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। তো আগের চিত্রটা একটু দেখি। এই যে কার্সরটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে দেখো পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ আমরা বহিঃত্বকের যে কোষগুলি পড়লাম তখন কিন্তু পড়েছিলাম। তো পেশি আবরণী কোষ এর আরেকটি নাম হচ্ছে অন্ততকে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে এটিকে কিন্তু পুষ্টিকোষও বলা হয়। কি বলা হয়? পুষ্টিকোষ। পেশি আবরণী কোষের আরেকটি নাম হচ্ছে পুষ্টিকোষ। ঠিক আছে, তো এই পেশি আবরণী কোষ হচ্ছে দুই ধরনের। এই যে এখানে দেখো, এই যে চুলের মতো, সরি আঙুলের মতো অংশ। দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। এখন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে দেখো এখানে এই কোষটি কি দেখতে পাচ্ছ যে ক্ষণপদযুক্ত কোষ বা ফ্ল্যাজেলা যুক্ত কোষ, এগুলি কি দেখা যায়? এই জায়গায় দেখো, এটা আঙুলের মতো একটা প্রবর্ধক অংশ দেখা যাচ্ছে না? এই একটা, তারপরে এই যে একটা, এগুলো হচ্ছে আঙুলের মতো যে প্রবর্ধক দেখা যাচ্ছে, এগুলিকে বলা হচ্ছে কি? এগুলিকে বলা হচ্ছে ক্ষণপদ। তো এই পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এরকম ক্ষণপদ যুক্ত, আর আরেকটা এই যে এখানে দেখো এরকম চুলের মতো অংশ দেখা যাচ্ছে, এটিকে বলা হয় ফ্ল্যাজেলা। তাহলে এই যদি বলা হয় যে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ কোথায় পাওয়া যায়, এটি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস এর বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু থাকে এই পুষ্টিকোষগুলি। পুষ্টিকোষগুলি যদি বলা হয় কোথায় থাকে, গ্যাস্ট্রোডার্মিস বা অন্তঃজেতক, সেই অন্তঃত্বকের অধিকাংশ জায়গায় থাকে কি এই পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ। তো যদি বলা হয় পুষ্টিকোষের আকার, যদি বলা হয় আকারটা কেমন, তোমরা এখানে খেয়াল করো। এই যে এটা হচ্ছে কি, দেখো এই আকারটা হচ্ছে স্তম্ভাকার। আকারটা কেমন? স্তম্ভাকার, স্তম্ভের মতো দেখতে। ঠিক আছে, তো এদের আকার হচ্ছে কি স্তম্ভাকার। এবং কোষের ভিতরে তুমি খেয়াল করো, দেখো এই যে বড় একটা কি থাকে, নিউক্লিয়াস থাকে। তাহলে প্রত্যেকটা যদি বলা হয় পেশি আবরণী কোষ কোথায় থাকে, পেশি আবরণী কোষ অন্তঃত্বকের অধিকাংশ জায়গা জুড়ে থাকবে। এগুলি দেখতে কেমন? স্তম্ভাকার। এবং প্রত্যেকটা কোষে কি থাকবে? বড় আকারের নিউক্লিয়াস থাকবে। আর কি থাকবে? কোষ গহ্বর থাকবে। কোষের ভিতরে কোষ গহ্বর। হ্যাঁ বলো। কোষের ভিতর কি থাকবে? এই যে দেখো কোষ গহ্বর থাকবে। আর যদি বলা হয় যে এই পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি ক্ষণপদ যুক্ত কোষ, এই যে দেখো ক্ষণপদ যুক্ত কোষ। আর আরেকটা হচ্ছে কি ফ্ল্যাজেলা যুক্ত। হ্যাঁ, ফ্ল্যাজেলার মতো, ফ্ল্যাজেলা যদি থাকে যে চুলের মতো বা সুতার মতো এই অংশটা, এটার নাম হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে ফ্ল্যাজেলা থাকলে সেটাকে বলা হয় ফ্ল্যাজেলা যুক্ত বা ফ্ল্যাজেলেটেড সেল। আর যদি ক্ষণপদ থাকে তাহলে তাকে বলা হচ্ছে কি ক্ষণপদ যুক্ত কোষ। ক্ষণপদের ইংরেজি সিউডোপোডিয়া। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। তো তোমাদের বইতে দেখো 53 পেজে দেয়া আছে যে গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্তম্ভাকার এবং বড় নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত কোষগুলোই হচ্ছে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। কোন কোন বইতে কিন্তু আবার লেখা আছে আবরণী পেশি কোষ। দুইটাই সঠিক। পেশি আবরণী কোষ, আবরণী পেশি কোষ, পুষ্টিকোষ সবগুলোই ওকে। তো এখানে যদি বলা হয় কাজের উপর ভিত্তি করে, যে মুক্ত প্রান্তের যে গঠন, সেই গঠনের উপর ভিত্তি করে পুষ্টিকোষ আমরা আগে বললাম দুই ধরনের। একটি হচ্ছে ফ্ল্যাজেলীয় কোষ, আরেকটি হচ্ছে ক্ষণপদীয় কোষ। ঠিক আছে, তো আমরা দেখি। এই যে দেখো, যেটি আমি এতক্ষণ বললাম সেটি যে এখানে দেখো,
তো কাজগুলি দেখো, গ্যাস্ট্রোডার্মিসের অধিকাংশ আবরণী পেশি বা পেশি আবরণী কোষ দিয়ে গঠিত। এরা সকলেই পুষ্টির সাথে, অর্থাৎ খাদ্য গ্রহণ করা, তারপরে খাদ্য পরিপাক, আত্তীকরণ, এই সকল কাজের সাথে এরা জড়িত থাকে, যে কারণে এদেরকে পুষ্টিকোষও বলা হয়। আর আমরা দেখলাম প্রত্যেকটা কোষ হচ্ছে লম্বা এবং হচ্ছে স্তম্ভাকার। এবং এই বইটি যদিও গাজী আজমল স্যারের বইতে আছে, হ্যাঁ আছে, যে মেসোগ্লিয়ার সাথে, আমি দু একটা বই মিলাই পড়াচ্ছি এটা। তাহলে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়ার সাথে কি থাকবে, সমকোণে থাকবে। তো মেসোগ্লিয়া কি আমরা এটি জেনে নিই। হাইডার যে এপিডার্মিস আছে আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস আছে, সেই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে কি বললাম, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস মাঝখানে অকোষীয় জেলির মতো আঠালো যে অংশটা দেখা যায় সেটিকে বলা হচ্ছে কি, মেসোগ্লিয়া। তো সেই মেসোগ্লিয়ার সাথে এই পুষ্টিকোষগুলি কিভাবে থাকবে, সমকোণে থাকবে। আচ্ছা, এদের এক প্রান্ত মেসোগ্লিয়ার সাথে সংযুক্ত এবং অন্য প্রান্ত সিলেন্টেরনে মুক্ত। সিলেন্টেরন কাকে বলে বলো তো? হ্যাঁ, হাইড্রার যে দেহের গহ্বর থাকে, সেই দেহ গহ্বর বা হাইড্রার দেহের ভিতর ফাঁকা যে জায়গাটা থাকে, সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলেন্টেরন। আপনারা তো দেখে অনেক ভালো পারেন। আচ্ছা, এদের সংযুক্ত প্রান্ত প্রশস্ত হয়ে ভিত্তি গঠন করে এবং যেখানে কি মায়োনিম তন্তু বিশিষ্ট প্রবর্ধন সৃষ্টি হয়। মায়োনিম তন্তু আমরা দেখেছিলাম সমান্তরাল ভাবে থাকে এবং এই মায়োনিম তন্তুর কারণেই এরা সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আর আমরা এর আগে অনেকবার বললাম, দুই প্রকার হয়ে থাকে, ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষ আর হচ্ছে কি ঘনপথযুক্ত পুষ্টিকোষ। তো এই শব্দগুলি কিন্তু মনে রাখতে হবে, যে বক্সের মধ্যে। তো কাজগুলি দেখে নি। এগুলো দেহের অন্তঃত্বক গঠন করে। তাহলে পেশি আবরণী কোষ কি করে, দেহের ভিতরের যে ত্বক, অন্ত যে ত্বক, সেই ত্বক গঠন করবে। এবং আমরা এখানে একটু আগেই বললাম যে মায়োনিম সুতা থাকে এবং যা এদেরকে সংকোচন প্রসারণে সহায়তা করে। তাহলে সংকোচন প্রসারণে সহায়তা করে বলে কি করে, এরা কিন্তু চলনেও সাহায্য করে। অর্থাৎ এই পুষ্টিকোষগুলি বা পেশি আবরণী কোষগুলি গ্যাস্ট্রোডার্মিসের যারা, তারা সংকোচন প্রসারণ ঘটিয়ে দেহের কি করে, আকার হ্রাস বৃদ্ধি করে চলনেও কিন্তু সাহায্য করে। আর এরা হচ্ছে স্ফিংটারের মতো কাজ করে। ঠিক আছে, এরা কিসের মতো কাজ করে, স্ফিংটারের মতো কাজ করে। আচ্ছা, স্ফিংটার যদি আমি একটু বলি, যে এটা অনেকটা হচ্ছে কি বলবো, যে ভালভের মতো কাজ করে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো যে উপাদানগুলি একমুখী যে চলাচল সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যখন প্রয়োজন এটি খুলে যাচ্ছে, পেশি নির্মিত একটা কি বলবো, যে অনেকটা পেশি নির্মিত, অনেকটা কপাটিকার মতো কাজ করছে, এক পাশে কোনো কিছু যাবার জন্য সেই নিয়ন্ত্রণটা করছে এটা। ঠিক আছে, এরপরে কি দেখো, যে ফ্ল্যাজেলা যুক্ত যে পুষ্টিকোষ, সেই ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষ কিন্তু কি করে দেখো তো, ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষ দেখো পানি স্রোত সৃষ্টি করে। পানি স্রোত কোথায় সৃষ্টি করে, পানি স্রোত সৃষ্টি করছে, হ্যাঁ, সিলেন্টেরনের ভিতরে সৃষ্টি করছে। তারপরে আরো কিছু কাজ করে দেখো, খাদ্য গ্রহণ, তারপরে খাদ্যবস্তুর যে বহিঃকোষীয় পরিপাক, তো সেই জিনিসগুলি কিন্তু এরা নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তারপরে বহিঃকোষীয় যে পরিপাক সেটিও কিন্তু এরা নিয়ন্ত্রণ করছে এবং শ্বসন এবং রেচন কাজেও কিন্তু এই ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষ, এই যে ফ্ল্যাজেলা যুক্ত যে পুষ্টিকোষ, এই পুষ্টিকোষ কিন্তু অবদান রাখছে। আর ঘনপথযুক্ত পুষ্টিকোষ দেখো, এই যে আঙুলের মতো ঘনপথযুক্ত, এরা কি করছে, খাদ্যকণা গ্রহণ করে এবং পরিপাক করে। আর খাদ্যসার আত্তীকরণেও বা অ্যাসিমিলেশনেও কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে কিন্তু আলাদাভাবে ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষের কাজ এবং ঘনপথযুক্ত যে পুষ্টিকোষ, সেই ঘনপথযুক্ত পুষ্টিকোষের কাজগুলিও কিন্তু তোমাদের
মনে রাখতে হবে। অনেক সময় ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষের বেশ কয়েকটি কাজ কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। এই কাজগুলি কিন্তু অনেক সময় কি বলে যে বহুপদী যে কোশ্চেনগুলি হয় সেই বহুপদী কোশ্চেনগুলি কিন্তু এই কাজ দিয়ে তোমার দিয়ে দিতে পারে। সেজন্য কিন্তু এই কাজগুলি ভালো করে পড়ে রাখতে হবে, ঠিক আছে। তো এখন কোশ্চেন কেউ আগের স্ক্রিন দেখাচ্ছি, এটা শেষ করে নি। তো আমি মনে করছিলাম কেউ কেউ কোশ্চেন করবে যে আত্তীকরণ কাকে বলে, তাই না? আত্তীকরণ কাকে বলে একটু বলে দিই, যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্যবস্তু, তাহলে যে প্রক্রিয়ায় কি হয়, শোষিত সরল যে খাদ্যবস্তু সেটা কি করছে, কোষের প্রোটোপ্লাজমের অংশীভূত হয় এবং শক্তি সরবরাহ, বৃদ্ধি, ক্ষয়পূরণের কাজের জন্য ব্যবহৃত হয়, সেটিকেই বলা হচ্ছে আত্তীকরণ। তাহলে কি হলো, সরল যে খাদ্য, আমি যদি কার্বোহাইড্রেট খাই, সরল রূপ হয়ে গেল কি গ্লুকোজ। তারপর যদি আমি আমিষযুক্ত খাবার খাই, সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে যদি চর্বিযুক্ত খাবার খাই, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। তো এই যে সরল যে রূপটা, এই সরল রূপটা কি হচ্ছে, কোষের প্রোটোপ্লাজমের মানে একটি অংশ হয়ে যাবে। তারপরে শক্তি সরবরাহ করবে, বৃদ্ধি এবং ক্ষয়পূরণের কাজের জন্য যে ব্যবহৃত হয়ে যাচ্ছে, এই সামগ্রিক প্রক্রিয়াটাই হচ্ছে কি আত্তীকরণ। তো এই আত্তীকরণে কিন্তু ঘনপথযুক্ত যে কোষগুলি, পুষ্টি কোষগুলি, তারা কিন্তু সাহায্য করে। আগেরটা নাও দেখে নাও আগেরটা, ঠিক আছে। এখন পরেরটায় যাই। সবকিছু কি মুখস্থ থাকতে হবে? যদি আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট পাশের পরের ইচ্ছা কি, কোন লাইনে পড়ালেখা করবেন? পড়ালেখা কোথায় করবেন বলেন, মানে মেডিকেলে নাকি অন্য লাইনে? মেডিকেলে না করলে একটু কম পড়লে অসুবিধা নেই, কিন্তু ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য আবার পড়তে হবে। আচ্ছা, পরেরটায় যাই। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষগুলি কোথায় থাকে? গতদিন আমরা কি বলেছিলাম? ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় থাকে? পেশিকোষের ফাঁকা স্থানে, কোষের ফাঁকে থাকে। তাহলে এগুলো হচ্ছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। আর কোষগুলির আকার কেমন হবে? গোল। আবার ত্রিকোণাকারও কিন্তু হতে পারে। আর যদি বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যে কোন কোন উপাদানগুলি থাকে, কোন কোন কোষীয় অঙ্গাণু থাকে, উপরে চিত্রে দেখে বলো একজন। আচ্ছা, তাহলে এগুলি পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। আর এই যে গ্যাস্ট্রোডার্মের বা গ্যাস্ট্রোডার্মিসের যে ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলি কিন্তু এপিডার্মিস থেকেই কিন্তু আগত। এটা এপিডার্মিস থেকেই সৃষ্টি হচ্ছে। আর কোষগুলি আমরা দেখতে পাচ্ছি যে গোলাকার হতে পারে, ত্রিকোণাকার হতে পারে, এবং কোষের ভিতরে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, রাইবোজোম থাকবে, তো তারপরে কোষ গহ্বর থাকবে, ঠিক আছে। আর এই যে দেখো যে এদের সংখ্যা যদি বলি, এপিডার্মিস অপেক্ষা এখানে এদের সংখ্যা অনেক কম। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে এপিডার্মিস অর্থাৎ বহিঃত্বকে বেশি পরিমাণে থাকবে, কিন্তু অন্তঃ ত্বক বা গ্যাস্ট্রোডার্মিস সেখানে কিন্তু কম থাকবে। আর কাজ দেখো, এগুলি টটিপটেন্ট ক্ষমতার সম্পন্ন, ঠিক আছে। অর্থাৎ এন্ডোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করাই এর কাজ। অর্থাৎ যদি মনে করো যে গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট তো ওখানে থাকবে না, গ্যাস্ট্রোডার্মিসে ধরো ক্ষরণকারী কোষ বা গ্রন্থি কোষ যেটাকে বলা হয়, এই গ্রন্থি কোষের দরকার। ইন্টারস্টিশিয়াল কোষ কিন্তু সেখানে গ্রন্থি কোষ তৈরি করতে পারে বা রূপান্তরিত হয়ে যেতে পারে। তো যখন যে ধরনের কোষের প্রয়োজন, তখন তারা কিন্তু সেই ধরনের কোষে পরিণত হতে পারে বলে এদেরকে বলা হচ্ছে টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ। তো এখন আমরা পরেরটা দেখি। এই যে যদি পরীক্ষায় আসে যে নিচের কোন কোষটি টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন, তাহলে উত্তর কি হবে?
আচ্ছা, ইন্টারস্টিশিয়াল বানানটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ বলেন ঠিক কিন্তু পরীক্ষার খাতায় আপনারা অনেকে ভুল লিখেন। আচ্ছা, এখন আমরা দেখি গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ যদি বলা হয় এগুলি কোথায় থাকে? এগুলিও যে আমরা পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ পড়ে আসলাম, সেই পুষ্টি কোষ বা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ডিম্বাকৃতির গ্রন্থি কোষ এককভাবে থাকবে। আগে যেমন ইন্টারস্টিশিয়াল কোষ গুচ্ছাকারে থাকতে দেখেছিলাম, কিন্তু এই গ্রন্থি কোষ থাকবে এককভাবে। আর কোষটা যদি আমরা খেয়াল করি, এখানে সুস্পষ্ট কি থাকবে? গোলাকার নিউক্লিয়াস থাকবে বড় আকারের, তারপরে সাইটোপ্লাজম থাকবে এবং মিউকাস বস্তু থাকবে। এটি কোথায় থাকে না একটু খেয়াল করেন, এটা এমসিকিউ আসে। পদচাকতি এবং কোর্শিকাতে। পদচাকতি এবং কোর্শিকাতে কি কোনো গ্রন্থি কোষ থাকে না। আর বেশি থাকবে কোথায় দেখেন? হাইপোস্টোম এবং দেহকাণ্ডে। হাইপোস্টোম এবং দেহকাণ্ডে কি এগুলি বেশি থাকবে। হ্যাঁ, তো এবার যাত্রাবাড়ি থেকে একজন বলেন যে হাইপোস্টোম এবং দেহকাণ্ডে এগুলি বেশি থাকার কারণ কি? বিশেষ করে হাইপোস্টোমে বেশি থাকার কারণ কি? কেউ জানেন? কে বলবেন এটা? স্যার, হাইপোস্টোম বেশি থাকার কারণ? স্যার, হাইপোস্টোম তো হচ্ছে আচ্ছা, আমি বলে দিই। আমরা জানি হাইপোস্টোমের কেন্দ্রে কি থাকে? মুখছিদ্র থাকে, তাই না? তো মুখছিদ্রের ওখানে সেখানে কিন্তু এই গ্রন্থিকোষ বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ সেখানে মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ করে, যার ফলে কি হয়, খাবারটা যখন গ্রহণ করে তখন ওই খাবারটা সাথে মিউকাস যখন মিশ্রিত হয় তখন খাবারটা পিচ্ছিল হয়ে যায় এবং খুব সহজেই কি হয় যে সিলিন্ডারের মধ্যে এটি প্রবেশ করতে পারে। আর দেহ কাণ্ডে থাকে কারণ দেহকে পিচ্ছিল রাখার জন্য। তো দেখি গ্রন্থিকোষ দুই ধরনের। একটা হচ্ছে কি মিউকাস নিঃসরণকারী গ্রন্থিকোষ, যা হচ্ছে মুখ এবং হাইপোস্টোমে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। আর এনজাইম নিঃসরণকারী গ্রন্থিকোষ, আমরা জানি যে এনজাইম নিঃসরণকারী গ্রন্থিকোষ এনজাইম ক্ষরণ করবে এবং এই এনজাইম কি করে? হাইড্রার যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্য পরিপাকে কিন্তু তাদের সাহায্য করে। তো দেখি কাজগুলি দেখে নাও। মিউকাস ক্ষরণ করে কি করে? খাদ্যবস্তু গলাধঃকরণ করতে সাহায্য করে। আর এনজাইম ক্ষরণ করে খাদ্যবস্তুর বহিঃকোষীয় পরিপাক ঘটায়। তো এইগুলি কি যদি আসে পরীক্ষায় পারা যাবে? ওকে, তাহলে যদি বলা হয় গ্রন্থিকোষের আকার কেমন? আচ্ছা, ডিম্বাকৃতির। যদি বলা হয় এই গ্রন্থিকোষ কোথায় থাকে না? কোথায় বেশি থাকবে? আচ্ছা, যদি বলা হয়, হ্যাঁ বলো। এপিডার্মিসের ক্ষেত্রে তো স্যার গ্রন্থি কোষ থাকে যে পদচাকতি কোষিকাতে থাকে, আর গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পদচাকতি কোষিকাতে থাকে না। সেক্ষেত্রে আমাদের এক্সামে কি স্যার বলা থাকবে যে এপিডার্মিসের ক্ষেত্রে গ্রন্থি কোষ কোথায় থাকে? বলা থাকবে, উল্লেখ থাকবে। আচ্ছা, যদি না থাকে তাহলে তো একটা কনফিউশনে পড়ে যাব। না, আশা করি এরকম কোনো প্রবলেম হবে না। যেমন এখানে আসে কোথায় বেশি পাওয়া যায়? গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর গ্রন্থিকোষ কয় ধরনের এগুলো আমরা পড়ব। আচ্ছা, এরপরে দেখি সংবেদী কোষ। সংবেদী কোষ কোথায় থাকে বেশি মনে আছে? আগের মতোই, আগের লেকচারে যেগুলি ছিল সেইগুলি কিন্তু এখন রিপিট হচ্ছে। আগে শুধু বলতাম এপিডার্মিস, এখন শুধু বলছি গ্যাস্ট্রোডার্মিস। শুধু একটু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলি শুধু লক্ষ্য রাখলেই হবে। তো সংবেদী কোষ দেখি, এগুলি পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত লম্বা এবং সরু কোষ। তাহলে এগুলিও
পেশি আবরণী কোষের বা পুষ্টি কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। কোষগুলি লম্বা এবং সংবেদী কোষ কি করে বিচ্ছিন্নভাবে থাকে। তো এখানে নিউক্লিয়াসটা দেখো তো আকারে কি ছোট না বড়? বড়। তাহলে আমরা যদি দেখি এই যে দেখো নিউক্লিয়াসটা কিন্তু আকারে বড়, ঠিক আছে। তাহলে এখানে বড় আকারের নিউক্লিয়াস থাকবে। প্রতিটি কোষের কেন্দ্রভাগে একটি বৃহৎ নিউক্লিয়াস থাকবে। আর মুক্ত প্রান্তে দেখো এই যে মুক্ত যে প্রান্তটা, এই মুক্ত প্রান্তের সংবেদী লোম বা রোম অথবা এপিক্যাল সিলিয়া থাকে। আমি গত লেকচারে দেখাইছিলাম যে এরকম সুতার মতো কিছু অংশ বের হয়েছে, ঠিক আছে। এই সুতার মতো যে অংশগুলি বা প্রলম্বিত যে অংশগুলি দেখতে পাচ্ছি এগুলিকে বলা হচ্ছে কি সংবেদী রোম অথবা লোম। সংবেদী লোম অথবা রোম, কোন কোন বইতে রোম লেখা আছে, গাজী আজমল স্যারের বইতে রোম লেখা আছে, আবার আব্দুল আলিম স্যারের বইতে লেখা আছে রোম। এবং এই রোমের বা লোমের আরেকটি নাম হচ্ছে এপিক্যাল সিলিয়া। তাহলে প্রত্যেকটি কোষের কেন্দ্রভাগে একটি বৃহৎ নিউক্লিয়াস থাকবে, মুক্ত প্রান্তে সূক্ষ্ম সংবেদী লোম বা রোম থাকবে, এবং মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্তে কি থাকবে সংবেদী তন্তু থাকবে। এই সংবেদী তন্তুগুলো আবার স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকবে। আমরা দেখি সংবেদী তন্তু স্নায়ুতন্তুর সাথে কি থাকবে যুক্ত থাকবে। কাজ কি দেখি, সংবেদী কোষ সিলেন্টেরনের অভ্যন্তরণ। সিলেন্টেরন কি একবার মনে হয় জিজ্ঞেস করেছিলাম, সিলেন্টেরনটা কি? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, সিলেন্টেরনের অভ্যন্তরণ ভাগ হতে অর্থাৎ সিলেন্টেরনের ভিতর হতে কি করে খাদ্য ও পানির জৈব রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করবে, এবং সেই উদ্দীপনাটা আবার কোথায় প্রেরণ করবে স্নায়ু কোষে প্রেরণ করবে। এটাই হচ্ছে সংবেদী কোষের কাজ। তোমাদের বইতে দেখো 54 পেজে এটি লেখা আছে যে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত লম্বা এবং সরু কোষ। কোষের মুক্ত প্রান্ত থেকে নির্গত সূক্ষ্ম সংবেদী রোম সিলেন্টেরনে উদ্গত এবং মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্ত থেকে নির্গত রোম স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে, যেটা বললাম। আর এদের আরেকটি কাজ হচ্ছে কি পানির সাথে কি হয় সিলেন্টেরনের ভিতর যে খাদ্য প্রবেশ করে সেই খাদ্য এবং অন্যান্য পদার্থের গুণাগুণ যাচাই করে স্নায়ু কোষে প্রেরণ করে, এবং স্নায়ু কোষ যাচাই শেষে কি করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। অর্থাৎ ওই খাবারটি সে কি গ্রহণ করবে নাকি আবার বাইরে ত্যাগ করবে সেই সিদ্ধান্তটি নেয়। এরপর আসলো স্নায়ু কোষ। এই যে এখানে খেয়াল করো, এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে কি মেসোগ্লিয়া, ঠিক আছে। বহিত্বক আর অন্তত্বকের মাঝখানে অকোষীয় জেলির মতো যে অংশটা থাকে সেটিকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে স্নায়ু কোষ যদি বলা হয়, স্নায়ু কোষ কোথায় অবস্থান করে বলো একজন? হ্যাঁ, স্নায়ু কোষ কোথায় পাওয়া যাবে মেসোগ্লিয়ার ভিতরে। দেখো অনিয়তাকার বা বহুভুজাকার অল্প সংখ্যক স্নায়ু কোষ, এই যে দেখো স্নায়ু কোষ মেসোগ্লিয়া সংলগ্ন হয়ে অবস্থান করে। আমরা কিন্তু এই যে মেসোগ্লিয়ার ভিতরে কিন্তু স্নায়ু কোষগুলি দেখতে পাচ্ছি। এগুলো থেকে সূক্ষ্ম স্নায়ুতন্তু সৃষ্টি হয়ে পরস্পর সংযুক্ত হয়ে স্নায়ুজালিকা গঠন করে। কাজ আমরা আগেই বলে দিয়েছি, সংবেদী কোষ হতে প্রাপ্ত উদ্দীপনা স্নায়ু কোষ কি করে বিশ্লেষণ করে সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে। তারপরে কি এরা দেহের বিভিন্ন কোষের কাজের মধ্যে সমন্বয় ঘটায়। এটি হচ্ছে এই স্নায়ু কোষের কাজ। এরপরে এই মেসোগ্লিয়াটা আমাদের ভালোভাবে শিখে রাখতে হবে, কারণ কি এই মেসোগ্লিয়া থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমরা আগেই বলেছি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে অকোষীয় জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক আঠালো যে পদার্থ থাকছে তাকেই বলা হচ্ছে মেসোগ্লিয়া, এবং মেসোগ্লিয়া 0.1 মাইক্রোমিটার পুরু। তো পরীক্ষায় আসে মেসোগ্লিয়া কাকে বলে বা মেসোগ্লিয়া বলতে কি বোঝায়। আর মেসোগ্লিয়া কি দ্বারা তৈরি আমরা এখানে দেখি, মেসোগ্লিয়া প্রোটিন দ্বারা তৈরি।
এতে স্নায়ু কোষগুলি আড়াআড়ি ভাবে, মেসোগ্লিয়ার মধ্যে স্নায়ু কোষগুলো কি হয়, আড়াআড়ি ভাবে অবস্থান করে এবং সেটি আমরা দেখলাম। তো আরেকটু দেখে নাও যে মেসোগ্লিয়ার পুরুত্ব কোথায় বেশি। দেখো আমরা যে পদচাকতি বা পাদচাকতি যেটাকে বলা হয় বা পেডাল ডিস্ক, তো সেইখানে কোনটা মেসোগ্লিয়া? হাইডার যে বহির্ত্বক, হাইডার কি থাকে, স্যান্ডউইচ দেখছো, স্যান্ডউইচ, স্যান্ডউইচের মাঝে মাঝে কি দেয়া থাকে? অনেক কিছু নাম বলো, একটা নাম বলো। আচ্ছা, ওই যে বিস্কিট দেখছো, বাজারে এক ধরনের বিস্কিট পাওয়া যায়, ক্রিম বিস্কিট, দুইটা একসাথে লাগানো থাকে, দেখছো? তো ওই যে বিস্কিটের যে ক্রিমটা, ওই ক্রিমটাকে তুমি মনে করো মেসোগ্লিয়ার মতো বিষয়টা। তাহলে বিস্কিটের একটা প্রান্ত মনে করো এপিডার্মিস, আর একটা প্রান্ত মনে করো কি গ্যাস্ট্রোডার্মিস, আর মাঝখানে যে ক্রিমটা থাকছে, ক্রিমটাই অনেকটা হচ্ছে ওই মেসোগ্লিয়ার মতো। অর্থাৎ মাঝখানে যে স্বচ্ছ স্থিতিস্থাপক জেলির ন্যায় আঠালো যে পদার্থ, সেটাই হচ্ছে মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়াটা প্রোটিন দ্বারা তৈরি। এখানে খেয়াল করো যে পদচাকতি, যেটা আমরা পেডাল ডিস্ক যেটাকে বলি, সেই পদচাকতিতে কিন্তু মেসোগ্লিয়ার পুরুত্বটা, থিকনেস যেটা, সেটি থাকে অনেক বেশি। আর কোর্সিকাতে থাকে কম। এটা এমসিকিউ আসে যে মেসোগ্লিয়ার পুরুত্ব বেশি কোথায় থাকে আর কম থাকে কোথায়। মেসোগ্লিয়ার পুরুত্ব বেশি কোথায় আর কম কোথায়? আচ্ছা, এখন যদি আসে যে মেসোগ্লিয়া বলতে কি বোঝায় বা মেসোগ্লিয়া বলতে কি বুঝো, মেসোগ্লিয়া কাকে বলে, পারা যাবে? আচ্ছা, মেসোগ্লিয়ার কাজ দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো কাজগুলি দেখি। মেসোগ্লিয়া এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর ভিত্তিতল হিসেবে কাজ করে। আচ্ছা, এই ক্লাস শেষ হয়ে গেলেই মেট্রোপলিটনে যারা আছো তারা ওই যে আমার পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে উপস্থিতিটা লিখে দিবে অবশ্যই। আর 1 মিনিট ক্লাস, 2 মিনিট ক্লাস আছে, আমরা 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে কি করে যে কাজ দেখো, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর ভিত্তিতল হিসেবে কাজ করে। তারপরে প্রাণীর দৈহিক যে কাঠামো, সেই দৈহিক কাঠামো নির্ণয় করে। তারপরে এর স্থিতিস্থাপকতা প্রাণীর কোর্সিকা এবং দেহের সংকোচন প্রসারণে কিন্তু সাহায্য করে। আর সব শেষে আমরা এটা অলরেডি জেনে গিয়েছি যে হাইডার কেন্দ্রভাগে অবস্থিত ফাঁকা যে গহ্বর, সেই ফাঁকা গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। আর সিলেন্টেরনের ভিতরে খাবারের যে বহিঃকোষীয় পরিপাক, সেই বহিঃকোষীয় পরিপাক হয়। তারপরে খাদ্য, সার, শ্বসন এবং রেচন পদার্থগুলি এই সিলেন্টেরনের মধ্যে কি হয়, পরিবাহিত হয় বলে এদেরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। এই কোশ্চেনটি পরীক্ষায় প্রায়ই আসে যে সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অথবা পরিপাক সংবহন গহ্বর বলা হয় কেন, এটি শিখে রাখতে হবে, অনুধাবনমূলক কোশ্চেন। এটি গ্যাস্ট্রোডার্মিস দ্বারা পরিবৃত থাকে। আচ্ছা, কোর্সিকার সিলেন্টেরন দেখো, সিলেন্টেরনের মধ্যেও কোর্সিকার ভিতরেও কিন্তু সিলেন্টেরন থাকার কারণে যে এখানে লক্ষ্য করো, দেখো কোর্সিকা এই কারণে ফাঁপা থাকে। আর দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখছিদ্র দ্বারা এটি খাদ্য গ্রহণ এবং কি করে বর্জ্য পদার্থ এরা পরিত্যাগ করতে পারে। তো এই বিষয়গুলি তোমরা খেয়াল রাখবে, এখনই বন্ধ হয়ে যাবে। তো এই কোশ্চেনের উত্তরগুলি কেউ একজন বলো তো, হাইডার অন্তত কয় ধরনের কোষ পাওয়া যায়? 5 ধরনের। পুষ্টিকোষ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকারের নাম কি বলতে পারবেন? বন্ধ হয়ে গেছে।